শেখ হাসিনা ভীষণ উগ্র মানুষ এবং তার দম্ভ আমরা দেখেছি বিভিন্ন সময়ে। কিন্তু শেখ হাসিনা একা কেন, এটা সকলেই, আমাদের রাজনৈতিক সংস্কৃতিটাই এরকম যে আমাদের আমাদের কোনো মন্ত্রীকে কোনো কালে তার ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছে। বাংলাদেশের মানুষ ভারতের উপর কেন ক্ষেপে আছে? বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের উপর ভীষণ ক্ষেপা, একটা ভারত বিরোধী মনোভাব ইন জেনারেল বাংলাদেশের মানুষের মধ্যে আছে। এর বড় কারণ হচ্ছে যে একটা ধারণা বাংলাদেশের মানুষের মধ্যে বদ্ধমূল আছে যে শেখ হাসিনার সরকার অন্যায্যভাবে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে ভারতকে মাত্রাতিরিক্ত সুযোগ সুবিধা দিয়েছে। অর্থাৎ ভারতের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র নীতিটি সমতার ভিত্তিতে ছিল না। জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী 1400 মানুষ খুন হয়েছে সেই সময়টাতে। এখন তারা যদি বলে না 1400 না আরও কিছু কম, ঠিক আছে আরও কিছু কম, একজন মানুষই খুন হবে কেন? 100, 200, 500 মানুষ খুন হবে কেন? যদি আপনি যদি নির্দেশ নাও দিয়ে থাকেন, আপনি সরকার প্রধান ছিলেন, আপনার শাসনামলে যদি অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুন করে থাকে, ধরে নিলাম আপনি নির্দেশ দেন নাই, অন্য কেউ করে থাকে, তার দায়ও আপনার, এবং সেই জন্য আপনাকে সরি বলতে হবে। ভারত তো সারা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে মানে শোষণের একটা ক্ষেত্র, একটা মার্কেট হিসাবে দেখেছে, এবং আমরা যেটা বলি খারাপ ভাষায় যে একটা দাসত্বের সম্পর্ক। তো সেই জায়গায় আপনার বাড়ির চাকর যদি হঠাৎ করে বলে যে আমি ওর ফ্রেন্ড, সো আপনার তো গায়ে লাগবে। সো বাংলাদেশকে তারা যদি চাকর মনে করে থাকে এবং সেই চাকর হঠাৎ করে বলতেছে আমি ওর ফ্রেন্ড, লেটস বি ফ্রেন্ড, সো ভারত এটা মেনে নেবে না, সো নিচ্ছে না। পদত্যাগে বাধ্য হয়ে ইন্ডিয়ায় আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পর আমরা দেখলাম মিডিয়াতে তার কিছু মিডিয়াতে তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে দেশের মানুষ তাদের অতীত কর্মকাণ্ড নিয়ে স্বাভাবিকভাবে একটু উৎসাহী ছিলেন যে হয়তো শেখ হাসিনা তার অতীত কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ কিংবা ক্ষমা প্রার্থনায় জাতীয় কিছু করবেন। সেটি না করে উনি আরও তার সেই পুরানা স্বভাবসুলভ দাম্ভিকতার পুনরাবৃত্তি করেছেন, এবং তার সমর্থক যারা আছে তাদেরকেও উনি কেউ বলছেন, সংবাদে এসেছে, তাদেরকে তিনি উগ্রতার দিকে আরও ঠেলে দিয়েছেন। যদি আপনি একটু বলতেন। না, এটা তো আসলে শেখ হাসিনা ভীষণ উগ্র মানুষ এবং তার দম্ভ আমরা দেখেছি বিভিন্ন সময়ে। কিন্তু শেখ হাসিনা একা কেন, এটা সকলেই, আমাদের রাজনৈতিক সংস্কৃতিটাই এরকম যে আমাদের কোনো মন্ত্রীকে কোনো কালে তার ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেনি তো। আলতাফ হোসেন বোধের নামে একজন নৌ পরিবহন মন্ত্রী ছিলেন না, তাকে একবার আমার মনে আছে বিএনপির একজন মন্ত্রী ছিলেন, ওই ঘন ঘন লঞ্চ ডুবে যাচ্ছিল, তখন এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে এর ব্যর্থতার দায় নিয়ে আপনি কি পদত্যাগ করবেন? তো উনি বলেছিল আমি যদি পদত্যাগ করি তাহলে সমস্যার সমাধান করবে কে? অথচ আমি আপনাকে একটা দরিদ্র দেশের উদাহরণ দিই। আইভরি কোস্টে আমি তখন কাজ করি, অনেক বছর আগের কথা। তো ওদের ওখানে একটা বিদেশি জাহাজ, ওইটা তো আটলান্টিকের পারে একটা দেশ, তো ওইখানে একটা বিদেশি নিবন্ধিত একটি জাহাজ টক্সিক ডাম্প করেছে, যেটা করে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য উন্নত দেশগুলো নিয়ে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির আশপাশে কোথাও সমুদ্রের মধ্যে ডাম্প করে। তো করার ফলে ওইখানে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে এবং কয়েকজন মারা গেছে। তখন ওদের প্রধানমন্ত্রী তিনি মিডিয়াতে এসে বললেন যে, তাকে সাংবাদিকরা প্রশ্ন করছিল এটা সলভ করবেন কিভাবে, কবে করবেন, কবে নাগাদ সলভ হবে, হইচই লেগে গেছে সারা দেশে। তো উনি মিডিয়াতে এসে বলছেন যে এই সমস্যার সমাধান করার যে টেকনিক্যাল নো হাউ সেটা আমাদের কারো নাই, আমাদের বিদেশ থেকে এক্সপার্ট আনতে হবে, এনে আমাদের এই প্রবলেম সলভ করতে, মানে এটা আইডেন্টিফাই করতে হবে, এবং তারপর এটা কীভাবে সলভ করা যায়, ইট উইল টেক টাইম, এটা অনেক সময় লাগবে। তখন দেশের মানুষ খুব চাপ সৃষ্টি করায় তিনি এবং তার ক্যাবিনেটের 35 জনের মধ্যে সবাই পদত্যাগ করছে, বলে যে আমরা সলভ করতে পারছি না, কাজে আমরা পদত্যাগ করি, যারা পারবে তারা এসে করুক। সো এটা একটা তৃতীয় বিশ্বের দেশের কথা বললাম, আইভরি কোস্টের কথা। আমাদের বাংলাদেশে কখনো কোনো মন্ত্রীকে দেখেছেন যে কোনো ঘটনায় যে আমি ব্যর্থ হলাম, আমার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করছি, যিনি ভালো পারবেন তিনি দায়িত্ব নিন? এটা তো করে না, আমাদের তো এই কালচারই নেই। শেখ হাসিনা যে এত বড় ঘটনা ঘটলো, মানে জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী 1400 মানুষ খুন হয়েছে সেই সময়টাতে। এখন তারা যদি বলে না 1400 না আরও কিছু কম, ঠিক আছে আরও কিছু কম, একজন মানুষই খুন হবে কেন? 100, 200, 500 মানুষ খুন হবে কেন? যদি আপনি নির্দেশ নাও দিয়ে থাকেন, আপনি সরকার প্রধান ছিলেন, আপনার শাসনামলে যদি অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুন করে থাকে, ধরে নিলাম আপনি নির্দেশ দেন নাই, অন্য কেউ করে থাকে, তার দায়ও আপনার, এবং সেই জন্য আপনাকে সরি বলতে হবে।
আপনাকে এই দায় স্বীকার করে মাপ চাইতে হবে জাতির কাছে। তো সেটা তো করে নাই প্রথম থেকে। এই যে 1.5-2 বছর হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত তিনি তো নাই, তার দলের কোনো মানুষ যারা পালিয়ে গেছে, যারা দেশে আছে, কেউ বলে নাই। আব্দুল হামিদ তো বলতে পারতো, রাষ্ট্রপতি ছিল, সে তো বলতে পারতো। মানে কেউ বলে নাই যে এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক হয়েছে। মানে একটু নিজের গা থেকে সরাইও বলতে পারতো, নিজের গায়ে কাদা না লাগিয়েও বলতে পারতো যে যে ঘটনাটি জুলাই আগস্ট মাসে ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ঘটনার জন্য, যেহেতু এই দায়িত্বে ছিলাম, দায়িত্বে থেকে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাইছি কিংবা আমরা দুঃখ প্রকাশ করছি। কিছুই তো করে নাই তারা। বরং তারা দম্ভ প্রকাশ করছে। তারা বলছে সব ঠিকই ছিল, বরং তারা উল্টা বলছে যে যারা আন্দোলন করেছে তারাই মানুষ মেরেছে, তারাই এদেরকে মেরে আন্দোলন বেগবান করেছে, তারা পুলিশ মেরেছে, উল্টাপাল্টা তাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। মানে এটা হচ্ছে অত্যন্ত নিম্নমানের রাজনীতি, ভীষণ নিম্নমানের রাজনীতি। এই রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ কাজী জহির। কাজী জহির, আপনি জানেন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন যে সরকারটি বাংলাদেশে গঠিত হয়েছে, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার অব্যবহিত পর থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশের একটি বড় গণতান্ত্রিক দেশ ভারতের সাথে আমাদের একটু স্নায়ু যুদ্ধের মতো অবস্থা আমরা পড়ে গিয়েছি। কেমন যেন ভারত থেকে আমরা একটু দূরত্ব বজায় রেখে চলেছি বিভিন্ন সময়, বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। আমাদের মনে হচ্ছে শেখ হাসিনার আমলের যে অবস্থানটা আমাদের ছিল তার থেকে আমরা যোজন যোজন দূরে চলে এসেছি। তার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূস এই চিকেন নেক নিয়ে কথা বলেছেন, আমাদের সমুদ্র শক্তি নিয়ে কথা বলেছেন। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমাদের এই পার্বত্য চট্টগ্রাম এবং সেন্ট মার্টিন নিয়ে অনেক ষড়যন্ত্রের কথা আমরা দেখতে পাচ্ছি। সেন্ট মার্টিনে আমাদের দেশের নাগরিকরা ঠিকমতো যেতে পারছে না। আজকে আমরা একটি সংবাদ দেখলাম, তুলসী গ্যাবার্ডের প্রাক নির্বাচনী মেসেজ, ক্রিস্টেনসেনের অপেক্ষা 3 পার্বত্য জেলা নিয়ে পূর্ব তিমুরের এজেন্ডা, এনজিও প্রতিনিধিদের রহস্যজনক ঘোরাফেরা, বাংলাদেশে গন্ডগোলের দিল্লি হারবাল। সাপ্তাহিক ঠিকানায় নিউজটা এসেছে। বাংলাদেশ, যেটি আমরা এই নিউজ থেকে জানতে পারি, সেটি আমরা অনুমান করছি যে ভারত বাংলাদেশকে নির্বাচনের প্রাককালে বাংলাদেশে একটি ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য তার সৃষ্টি। একটু যদি বলতেন প্লিজ। প্রথমত হচ্ছে যে বাংলাদেশের মানুষ ভারতের উপর কেন ক্ষেপে আছে। বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের উপর ভীষণ ক্ষেপা। একটা ভারত বিরোধী মনোভাব ইন জেনারেল বাংলাদেশের মানুষের মধ্যে আছে। এর বড় কারণ হচ্ছে যে একটা ধারণা বাংলাদেশের মানুষের মধ্যে বদ্ধমূল আছে যে শেখ হাসিনার সরকার অন্যায্যভাবে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে ভারতকে মাত্রাতিরিক্ত সুযোগ সুবিধা দিয়েছে। অর্থাৎ ভারতের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র নীতিটি সমতার ভিত্তিতে ছিল না, শুধু দেওয়ার ভিত্তিতে ছিল। আমরা স্বীকারও করেছে, হ্যাঁ, যা দিয়েছি মনে রাখবে। হ্যাঁ, এবং আমরা জানি যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, ভারত বিশাল দেশ। ভারতের বহু মানুষ বিদেশে চাকরি বাকরি করে, প্রবাসে, নানান দেশে, আমেরিকায়, মিডল ইস্টে, নানান জায়গায়। কিন্তু যতদূর আমরা জানতে পেরেছি 3য় কিংবা 4র্থ হাইয়েস্ট রেমিটেন্স ভারত আর্ন করে বাংলাদেশ থেকে। তখন করতো, এখন করে কিনা যায় না। সো তার মানে কি পরিমাণ বাংলাদেশ থেকে তারা নিয়ে যায় নানানভাবে, ব্যবসা বাণিজ্য হোক, শ্রম বিক্রি করুক, যে কোনোভাবে নিয়ে যায়। মানে অন দ্য কন্ট্রারি, ভারত থেকে কি বাংলাদেশ সেই পরিমাণ কিছু পায় না। সো এটা একটা বড় অভিযোগ ছিল। এবং এই শেখ হাসিনার পতনের পরে শেখ হাসিনার সহ আওয়ামী লীগের বহু মন্ত্রী এমপি ভারতে পালিয়ে যাওয়া এবং ভারত তাদেরকে সসম্মানে আশ্রয় দেওয়ার ফলে এই বদ্ধমূল ধারণাটি আরও পরিষ্কার হয়েছে যে অভিযোগটি ছিল এটি সত্যি। সো এই কারণে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের একটা বিদ্বেষ আছে। এখন এই সরকার তো আসলে শেখ হাসিনাকে যারা বিতাড়িত করেছে, ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করেছে, তারাই এই সরকার গঠন করেছে। সো ন্যাচারালি এই সরকার যেভাবে শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে সম্পর্কটি মেনটেন করতো, সেইভাবে এই সরকার মেনটেন করবে না, এটা খুব স্বাভাবিক। এবং একটা টানাপোড়েন অলরেডি তৈরি হয়ে গেছে। একেবারে ওই 8 তারিখে সরকার গঠন করার পর থেকেই একটা টানাপোড়েন তৈরি হয়েছে এই সরকারের সঙ্গে। যদিও বারবার ইউনূস সরকার বলার চেষ্টা করেছে যে আমরা একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করতে চাই ভারতের সঙ্গে, আগের মতো শুধু দাসত্বের সম্পর্ক না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা মেনটেন করতে চাই। তো সেই জায়গাটিতে ভারত তো দীর্ঘদিন ধরে বাংলাদেশকে মানে শোষণের একটা ক্ষেত্র, একটা মার্কেট হিসাবে দেখেছে। এবং আমরা যেটা বলি খারাপ ভাষায় যে একটা দাসত্বের সম্পর্ক,
তো সেই জায়গায় আপনার বাড়ির চাকর যদি হঠাৎ করে বলে যে আমি ওর ফ্রেন্ড, সো আপনার তো গায়ে লাগবে। সো বাংলাদেশকে তারা যদি চাকর মনে করে থাকে এবং সেই চাকর হঠাৎ করে বলতেছে আমি ওর ফ্রেন্ড, লেটস বি ফ্রেন্ড, সো ভারত এটা মেনে নেবে না, সো নিচ্ছে না। তো নানানভাবে ভারত বাংলাদেশে একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক। শেখ হাসিনাকে আশ্রয় দিয়েই তো তারা বড় অপরাধটা করেছে। শেখ হাসিনা যখন বাংলাদেশ সরকার তাদের মানে ওই বন্দি বিনিময় চুক্তিও তো আছে দুই দেশের মধ্যে, সেই চুক্তির আওতায় বাংলাদেশ সরকার চেয়েছে শেখ হাসিনাকে, তাদের উচিত ছিল দিয়ে দেওয়া যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটাই তো বন্ধুত্বটা শুরু হতো সেভাবে, সেটা তারা করেনি। কাজেই তারা তো বাংলাদেশের বিরুদ্ধে আছেই, এটা পরিষ্কার। সো এখন এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে যেসব, আমার কাছে এটা অনেকটাই গুজব মনে হয়, তবে এইসব গুজব ছড়ানোর মধ্য দিয়েও অস্থিরতা তৈরি হতে পারে, যে এই পার্বত্য চট্টগ্রাম ভেঙে নিয়ে আলাদা একটা স্টেট বানাবে, এইসব গুজবগুলো আছে। আমি এটাকে এখনও পর্যন্ত গুজবই মনে করি, কিন্তু এইসব গুজব ছড়ালেও বাংলাদেশের ভিতরে একটা অস্থিরতা তৈরি হবে, অস্থিরতা তৈরি হবে, যেটা নাকি নির্বাচনে প্রভাব ফেলবে, নানানভাবেই আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলবে, সামাজিকতায় প্রভাব ফেলবে। সো এই অস্থিতিশীলতা ভারত তৈরি করতে পারে, এটা আমি বিশ্বাস করি, কিন্তু এটাকে প্রপারলি হ্যান্ডেল করতে হবে বাংলাদেশ সরকারকে। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।